দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে। সিলেটে আজকে দুটো ম্যাচ হয়েছে এবং দুটো ম্যাচে অনেকগুলো ঘটনা আছে। এক ম্যাচে বিপিএলের সর্বোচ্চ 31 ছক্কার রেকর্ড, অ্যালেক্স হেলসের সেঞ্চুরি, সাইফের দারুণ ব্যাটিং, জাকের আলী অনেকের 400 স্ট্রাইক রেটের ব্যাটিং, সেই সঙ্গে আরিফুলের 3 ওভারে 50 রান দেওয়ার ঘটনাও ঘটেছে। আবার রাতে যখন আমরা খেলা দেখলাম সেখানে আবার কেউ 100 স্ট্রাইক রেটে ব্যাটিং করছে, আবার কেউ ব্যাটিং করছে হচ্ছে 200 স্ট্রাইক রেটে। তামিম ইকবালের 86 রানের অপরাজিত ইনিংস, বরিশালের জয়, সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। প্রতিনিয়ত যেমন থাকি আমি মমিনুল ইসলাম আছি আপনাদের সঙ্গে, এবং আমার সঙ্গে যেমন ফয়সাল হাবিব প্রতিদিন থাকে। ফয়সাল হাবিব আজও আছেন আমাদের সঙ্গে। ফয়সাল ভাই, আপনাকে স্বাগত। যেটা বলছিলাম যে এই ম্যাচটা নিয়ে শুরু করতে চাই, যে ম্যাচটা দ্বিতীয়ত হলো, সেই ম্যাচটাই আলোচনা করি। যে তামিম ইকবালের রানে ফেরা বলা ঠিক হবে কি নাম জানি না, যেহেতু তিনি এনসিএল ভালো করেছিলেন, আগের ম্যাচেও তিনি খুব একটা ভালো স্টার্ট পেয়েছিলেন, কিন্তু ইনিংস বড় করতে পারছিলেন না। সেই কারণে আজকে তার 86 রানের ইনিংসটা সেটা একটা স্বস্তির কিনা, যে তিনি ইনিংসটা বড় করতে পারলেন। বরিশাল তার কাছ থেকে যেটা চাই, অধিনায়কের কাছ থেকে যেটা গতবার পাওয়া গেছে সেটা পাওয়া গেল আর কি। একটা কথা বেশ চালু আছে, বা তামিম যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেন তখন এই কথাটা বেশ হতো যে টার্গেট ছোট থাকলে তামিমের স্ট্রাইক রেট বেড়ে যায়, বা তামিম একটা ভালো ইনিংস খেলেন। হতে পারে এটা ব্যাটারদের জন্য, যে যখন টার্গেট একটু ছোট থাকে বা রান তোলার চাপ কম থাকে তখন একটু মানসিকভাবে স্বস্তিতে থাকেন ব্যাটাররা। তামিমের ক্ষেত্রে সম্ভবত এটা হয়, এবং আজকে রাজশাহীর এগেনস্টে ম্যাচটা কিন্তু টার্গেট ছোটই ছিল। এই মাঠে 170 রানের টার্গেট তেমন কিছুই না, 170 রানের টার্গেট বিলো এভারেজ টার্গেট। সেখান থেকে তামিমের যে নাম ডাক তার ছিল ছোট টার্গেটে ভালো খেলে, সেটা তিনি কন্টিনিউ করেছেন এবং একেবারে যোগ্য ব্যাটারের মতোই ম্যাচ শেষ করে উঠেছেন। আর আরেকটা কথা অ্যাড করতে চাই, সেটা হলো যে তামিম ইকবাল প্রতিবারের টুর্নামেন্টেই দেখবেন সেরা রান গেটারদের তালিকায় তামিম 1 থেকে 5-এর মধ্যে থাকেনি। এবং বিশেষ করে এই ধরনের যে দলগুলো আছে, এই দলগুলোর এগেনস্টে, মানে যে দলগুলোর বোলিং অ্যাটাক তুলনামূলক একটু দুর্বল, সেই দলগুলোর এগেনস্টে তামিম কিন্তু একেবারেই আনস্টপেবল হয়ে যান। আমি গতবারের বিপিএল চেক করছিলাম, গতবারেরও টেবিলের 8 নম্বরে থাকা দল, 7 নম্বরে থাকা দল দুর্দান্ত ঢাকা, ওই দলের এগেনস্টে তামিমের এরকম একটা ম্যান অফ দ্য ম্যাচের ইনিংস ছিল। তারপরে আরেকবার যেবার সিলেটে বোপারা ফ্লেচার খেললো, ওইবারও তামিমের ওই দলটার এগেনস্টে একটা সেঞ্চুরি ছিল। আজকের ম্যাচটাও তিনি 80+ একটা রান করেছেন। সো তামিম কিন্তু বরাবরই এই ধরনের দলগুলোর এগেনস্টে রান করে আসেন, ধারাবাহিকতা বজায় রেখে রান করেছেন, এবং তিনি যে একটা বড় স্কোর করতে পেরেছেন এটা কন্টিনিউ রাখলে বরিশালের ভালো। যে দলগুলোর বোলিং একটা তুলনামূলক একটু শক্তিশালী, সেই দলগুলোর এগেনস্টে তামিমের নিশ্চয়ই নির্দিষ্ট একটা রোল থাকবে। আজকের যে কনফিডেন্সটা তিনি পেয়েছেন, সেই কনফিডেন্স নিয়ে ওই রোলটা পালন করতে পারলে বরিশালের জন্য ভালো। আর সেটাই বলছি, আমি ওটাই বলতে চাচ্ছিলাম যে আপনি যেটা বলেন যে কনফিডেন্স, এটা হয়তো আপনি বলতে পারেন যে বোলিং একটা তুলনামূলক কম, কিন্তু আপনি প্রথম ম্যাচটা যদি দেখেন এই দলের সাথে কিন্তু তিনি কিন্তু রান করতে পারছিলেন না। আবার গত ম্যাচে যখন আপনি রংপুরের বোলিং অ্যাটাকের কথা বলবেন, সেখানেও মনে হয় 13 বা 14 বলে তিনি 28 রান করেছিলেন, ওই স্টার্টটা তিনি পেয়েছিলেন। কিন্তু যে কনফিডেন্সটা দরকার ছিল সেটা নিশ্চিতভাবে এই ম্যাচ থেকে তিনি পাবেন। আর যে জিনিসটা হচ্ছে যে এই ম্যাচের আপনি যদি বলেন যে তামিমের 86 রান তো অবশ্যই আছে, আমার কাছে যে জিনিসটা মনে হয় যে ওই যে প্রীতম কুমারের আউট হয়ে যাওয়ার পরে যে 3 ওভার একটা ঝড় চললো কাইল ম্যাটস এবং তামিম ইকবাল দুজনে মিলে, সেইখানে কি ম্যাচের গতিপথ বা ওই জায়গাতে মোমেন্টামটা চেঞ্জ হয়ে গেছে? কারণ প্রথম 3 ওভার কিন্তু মাত্র 12 রান ছিল হচ্ছে। এটা কিন্তু এটাও নতুন নয়, এটাও বেশ পুরাতন। রাজশাহী পর্যন্ত 3টা ম্যাচ খেললো, 3 ম্যাচেই এই একই ধরনের প্যাটার্ন, 3 ম্যাচেই একই প্যাটার্ন। আমি যদি ভুল না হই, এর আগের ম্যাচ যেটা রাজশাহী খেললো ওই ম্যাচে সম্ভবত প্রথম 3 ওভারে তাদের 21 রান বা এরকম ছিল, লাস্ট 3 ওভারে তারা পাওয়ার প্লের লাস্ট 3 ওভারে তারা 40-এর বেশি রান দিয়েছে। আজকেও সেম, পাওয়ার প্লের লাস্ট 3 ওভারে তারা 40-এর বেশি রান দিয়েছে। এবং প্রথম ম্যাচটার কথা আমার এই মুহূর্তে মনে নেই, তবে আমি শিওর বরিশালের এগেনস্টেও শুরুর দিকে ধাপধুপ উইকেট নিয়ে নেওয়ার পরে পাওয়ার প্লের লাস্ট 2 বা 3 ওভারে রাজশাহীর বোলাররা রান বেশি দিয়েছে। সেই ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হলো যে তাসকিন ফার্স্টের 3 ওভারের মধ্যে 2 ওভার তাসকিন করছেন, এরপরে আসছে মোহর্শেক অন্তর আর শাফিউল, এবং শাফিউল এই পর্যন্ত পাওয়ার প্লেতে 3 ম্যাচে 3 ওভার বোলিং করেছে, 3 ওভারেই 17, 18, 19 এরকম করে রান খেয়েছে। সো এইটাও একটা প্রেডিক্টেবল প্যাটার্ন হয়ে যাচ্ছে। রাজশাহীর প্রতি ম্যাচে একই ধরনের প্যাটার্ন আমরা দেখছি, সেই প্যাটার্ন অনুযায়ী আজকেও খেলা হয়েছে আর কি। আমি বরিশালের পার্সপেক্টিভ বলছিলাম যে তারা যে ওই যে 6 ওভারের যে একটা 60 রান বা 55 রান করতে হবে, সেই জায়গাটা থেকে তারা হয়তো ম্যাচটা সেখান থেকে তাদের জন্য কাজটা সহজ হয়ে গেছে।
মেয়ার্স ফেরা পরে কিন্তু তামিম ইকবাল ওই রিদমটা ধরে রেখেছিলেন। এখন যে জিনিসটা হচ্ছে যে আমরা যদি ব্যাটিংয়ে খুব বেশি যেহেতু হৃদয় রান করতে পারেননি, তিনি রান পাচ্ছেন না, সেটা নিশ্চিতভাবেই বরিশালের জন্য দুশ্চিন্তার ব্যাপার। কিন্তু আরও একটা ব্যাপার যেটা জানতে চাইবো যে নাজমুল হোসেন শান্ত আজকে ছিলেন না, তার জায়গায় প্রীতম কুমার খেলেছেন এবং সেও সুযোগটা কাজে লাগাতে পারেনি। নাজমুল হোসেনকে বাদ দেওয়াটা এটা আসলে কীভাবে দেখছেন, আর হৃদয় প্রীতমের ব্যর্থতাটা? শান্তর বাদ দেওয়াটা আমার কাছে একটু অদ্ভুত লেগেছে, কারণ আপনি যদি প্রথম 2 ম্যাচের পারফরমেন্স দেখেন তাহলে প্রথম 2 ম্যাচে তামিমও ফেল করেছেন, হৃদয় ফেল করেছেন, শান্তও ফেল করেছেন। তাহলে কেন শান্তকে বাদ দেওয়া হলো? মুশফিকও ফেল করেছেন, তাহলে কেন শান্তকে বাদ দেওয়া হলো? এখানে একটা ব্যাপার। এখন শান্তকে যে কারণে বাদ দেওয়া হয়েছে, বলা হয়েছে যে এটা ফোর্সড চেঞ্জ, মুশফিকুর রহিম কিপিং করতে পারবেন না, তাই প্রীতমকে নেওয়া হয়েছে এবং প্রীতমের জায়গার জন্য শান্তকে নেওয়া হয়েছে। আমার প্রশ্ন হলো, মুশফিকুর রহিম কিপিং করতে পারবেন না, তাহলে আপনি মুশফিককেই তো বসাতে পারতেন, মুশফিকের জায়গায় আপনি হৃদয়কে খেলাতে পারতেন, প্রীতমকে আপনি ওপেনিং বা ওয়ান ডাউন খেলাতে পারতেন, শান্তর জায়গাতেই থাকতো। কিন্তু এটা তো করা হয়নি। শান্তকে বাদ দেওয়া হয়েছে কারণ আপনি মুশফিককে আসলে বসিয়ে রাখতে পারবেন না। আপনি মুশফিক যদি বলেন আমি খেলবো, তাহলে মুশফিক খেলবেই, আপনি খেলাতেই হবে। এক্স্যাক্টলি। বিপিএল এর ম্যানেজমেন্ট বা ক্যাপ্টেন বা কোচ আপনি যদি হন এবং আপনার দলে যদি মুশফিকুর রহিম খেলেন, আপনি এসে বলতে পারবেন না যে তুমি খেলো না। মুশফিক যদি বলে খেলবো, তাহলে খেলবে। এখন যেটা প্রশ্ন, তাহলে শান্তর সাথে একটু অবিচার হলো কি হলো না? শান্ত হ্যাঁ ফার্স্ট 2 ম্যাচে রান করেননি, কিন্তু এই ম্যাচে বাদ দেওয়াটা শান্তর জন্য কিছুটা আনফর্চুনেটলি আমি বলবো। তবে শান্তর পুরা সিজনেই, এই সিজনটায় আমার মনে হয় এই ব্যাপারগুলোর সাথে শান্তকে একটু মানিয়ে নিতে হবে, কারণ আপনি বেঞ্চের কথা বলছিলাম। আরও একটা ব্যাপার যেটা, সেটা হলো যে এর আগেও এই প্যাটার্নটা খেয়াল করা গেছে যে তামিম ইকবাল যে দলে খেলবেন, ওই দলে যদি একাধিক ওপেনার থাকে, তাহলে ওই অন্য যে ওপেনাররা থাকেন তাদের জন্য ম্যাচ টাইম পাওয়া একটু কঠিন হয়ে যায়। গতবারও আমরা দেখেছি সৌম্য সরকারকে ম্যাক্সিমাম ওপেনিং করানো হয়নি। তার আগে নাইম শেখের একটা সিজনে নাইম শেখকে 8 নম্বরেও নামানো হয়েছে, 8 নম্বরে একটা ম্যাচে নামানো হয়েছে, 7 নম্বরে একটা ম্যাচে নামানো হয়েছে, কিন্তু তামিম ইকবাল প্রতিটা ম্যাচে ওপেনিং করে গেছেন। সো এই প্যাটার্নটাও, ওই যেমন বললাম রাজশাহীর প্যাটার্নগুলোও মেলে, তামিম ইকবাল রান করার প্যাটার্নগুলো মেলে, এবং লোকাল ওপেনার তামিম ইকবালের দলে গেলে একটু স্ট্রাগল তাকে করতে হবে, এই প্যাটার্নটাও কিন্তু মিলে যাচ্ছে। তাই শান্তর জন্য, শান্ত কবে আবার ফিরবেন আই এম নট শিওর, বাট যেদিনই ফেরেন বরিশালের একাদশে সেদিনই শান্তর রান করতে হবে, কারণ ওই যে 1-2 ম্যাচ খারাপ করলে আবার শান্তর ওপেনিং প্লেস হারাতে হতে পারে অথবা দলে জায়গা হারাতে হতে পারে। তার জন্য কিন্তু আরও একটা বড় সমস্যা যেটা হবে যে প্রাথম নিশাঙ্কা যখন এই ওই নিউজিল্যান্ড সিরিজটা শেষ করে যোগ দিবেন, তিনি নিশ্চিতভাবে ওপেনিংয়ে খেলবেন বা ওই জায়গাটাতে খেলবেন, কারণ তিনি তো নর্মালি মিডল অর্ডার বা অন্যান্য জায়গাতে খুব একটা জিনিস কি, বা তামিম ইকবাল ওপেনিং ছাড়বেন না, 1 নম্বর জিনিস, এটার জন্য তিনি বিশ্বকাপ খেলেন। এক্স্যাক্টলি। 1 নম্বর কথা, তিনি ওপেনিং ছাড়বেন না। 2 নম্বর কথা, তিনি ক্যাপ্টেন, অর্থাৎ তিনি ওপেনিংয়েই খেলবেন, তিনি খারাপ খেললেও ওপেনিংয়ে কন্টিনিউ করবেন এবং তিনি নিজেকে ড্রপ করবেন না, ক্যাপ্টেন ড্রপ হবে না দল থেকে, এটা খুবই স্বাভাবিক। সো সেক্ষেত্রে ওই দলে অন্যান্য যে ওপেনাররা আছে, যেমন এক্ষেত্রে শান্ত, তার জন্য কাজটা কঠিন হবে, তার জন্য চাপটা বেশি থাকবে, তার জন্য ডেলিভার করার প্রেশারটা বেশি থাকবে। তিনি যে লাস্ট কিছুদিন যাবৎ ওই মানে সেরা ছন্দে ছিলেন না, এবং গত বিপিএলও তিনি কিন্তু ভালো করতে পারেননি। লাস্ট যদি আপনি 4-5 মাস দেখেন, প্রত্যাশিত ব্যাটিংটা যেটা শান্তর কাছ থেকে সবাই এক্সপেক্ট করে সেটাও পাচ্ছিল না। তার জন্য তো এখন এই যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফিরতে যাওয়াটা বা ফেরাটা, এই পথটা আরো কঠিন, মানে কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। না, চ্যাম্পিয়ন্স ট্রফি তো তিনি খেলবেনই, চ্যাম্পিয়ন্স খেলার কথা বলছি না, মানে রানে ফেরা, হৃদয় ফেরা, মেন্টাল একটা। তিনি যদি ম্যাচ টাইম না পান, তাহলে তার জন্য তো অবশ্যই এটা একটা মেন্টাল ব্যারিয়ার হতে পারে, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিপিএল বাদে আর কোনো খেলাও নাই। আপনি নেটে যতই ভালো করেন, আপনি যদি নেটে ভালো করার পরে বেঞ্চে বসে থাকেন, আপনার জন্য খুবই হতাশার, এবং ম্যাচ টাইম না পেলেও আপনার ম্যাচ যে কনফিডেন্সের ব্যাপার থাকে, ম্যাচ কনফিডেন্ট হওয়ার যে ব্যাপারটা থাকে, সেটা নিয়েও একটা প্রশ্ন উঠতে পারে। তাই হ্যাঁ, শান্ত যদি ম্যাচ না পান, শান্তর জন্য খারাপ, বাংলাদেশ জাতীয় দলের জন্য সেটা খারাপ হতে পারে। সেক্ষেত্রে বিসিবি থেকে কিছু করার আছে কি নাই, বা বিসিবি থেকে কোনো মেসেজ যাবে কি যাবে না, এই প্রশ্নগুলো উঠতে পারে। তবে যেহেতু ফ্র্যাঞ্চাইজি লিগ, বিসিবির বলার কিছু থাকে না এই জায়গায়, পুরোটাই বরিশালের উপর, বরিশালের কোচ ক্যাপ্টেনের উপর। একটা জিনিস হচ্ছে তাদের ব্যাটিং নিয়ে আমরা বলছি, তার বলিংটাও কিন্তু তুলনামূলকভাবে আমরা যদি লাস্ট 2টা ম্যাচ দেখি, সেখানে তুলনায় কিন্তু আজকে মনে হচ্ছে তাদের যে ফ্রন্টলাইন বোলার আছেন, বিশেষ করে শাহিন শাহ আফ্রিদি, তার বোলিংটা মনে হচ্ছে একটু বেটার মনে হয়েছে। তিনি 4 ওভার 20 রান দিয়েছেন, 2টো উইকেট নিয়েছেন, এবং লেটের দিকে মানে শেষের দিকে যখন রান আউট করার প্রয়োজন ছিল সেখানে তিনি করতে পেরেছেন। কিন্তু আমার প্রশ্নটা আসলে অন্য জায়গাতে, শাহিন শাহ আফ্রিদি বা ফাহিম আশরাফ এরা ভালো বোলিং করলেন, নাকি শেষের দিকে এসে
দুর্বার রাজশাহী আসলে খারাপ ব্যাটিংটা করেছে? ব্যাটিং তো খারাপ হয়েছে বলতেই হবে, কারণ লাস্ট 5 ওভারে 35 রান যখন আপনি এমন পিচে এমন একটা দিনে করবেন, তখন সোজাসুজিভাবে আপনার ব্যাটারদের উপর দোষটা যাবে। এবং এক্ষেত্রে ব্যাটারদের মধ্যেও স্পেসিফিক্যালি এনামুল হক বিজয়ের উপর দোষটা যাবে, কারণ উনি মনে হয় 120-এর স্ট্রাইক রেটে ব্যাটিং 111 স্ট্রাইক রেটে ব্যাটিং করা ইজ আ কার্ডিনাল সিন এই ধরনের পিচে ওয়ান ইউ আর দ্য ক্যাপ্টেন, এবং তিনি কিন্তু সেটও ছিলেন। সো বিজয়ের ব্যাটিং খারাপ হয়েছে, আফ্রিদির বোলিং অবশ্যই ভালো হয়েছে, বাট এই ভালো বোলিংগুলা আরও ভালো দলের এগেনস্টে যদি করতে পারে সেক্ষেত্রে বরিশালেরও আরও লাভ হবে। বিজয় ব্যাটিংটা করতে না পারলেও কিন্তু আকবর আলী শেষের দিকে এসে মনে হচ্ছিল যে 7-8 বলে একটা 15 রানে ক্যামিও খেলেছেন। কয়েকদিন আগে বলছিলেন যে আমি একটু উপরের দিকে ব্যাট করতে চাই। তিনি কি এই আপনি যদি 3-4টা ম্যাচ দেখেন, তিনি সেভাবে ব্যাটিং করার সুযোগই পাননি। লাস্ট ম্যাচটাতে সুযোগ পেয়েছেন কিন্তু ভালো করতে পারেননি। আজকে যখন সুযোগ পেলেন একটু মোটামুটি একটা ক্যামিও খেলেছেন। আপনার কি মনে হয় যে আকবরকে আরও একটু গেম টাইম বা আরও একটু ম্যাচ টাইম দেওয়া যায় কিনা? কারণ এনসিএলে কিন্তু তার একটা ভালো পারফরমেন্স ছিল। আকবরের বিপিএল ভাগ্যটা খুব একটা ভালো নয়। এর আগের 2-3 বছর দেখছি যে দলের সুযোগ পাইছে পর্যাপ্ত ম্যাচ পায়নি, 4টা-5টা, এক সিজনে সর্বোচ্চ মনে হয় 7টা ম্যাচ খেলছিল 14টার ভিতরে। এবার ওই সমস্যাটা হবে না। রাজশাহী যে 12টা ম্যাচ খেলবে, 12টা ম্যাচই আকবরের খেলার কথা। এর মধ্যে 3 ম্যাচের মধ্যে আজকে তো লাস্টের নামার সুযোগ পেয়েছেন। সেকেন্ড ম্যাচটায় কিন্তু আকবর বেশ খানিকটা সময় পেয়েছিলেন, ভালো একটা শুরু করার পরেও কন্টিনিউ করতে পারেননি। সেখান থেকে আমার মনে হয় আকবর সুযোগ পাবেন, এবার ম্যাচ টাইম পাবেন, 12 ম্যাচেই সুযোগ পাবেন, এবং তাকে 5-6-এ নামানো হবে, 3 উইকেট যাওয়ার পরেই তাকে নামানো হবে। সুতরাং আকবরের পার্সোনাল যদি আপনি চিন্তা করেন, উনার যদি ব্যক্তিগতভাবে উনি নিজে চিন্তা করেন, উনি উনার ক্যালিবার শো করার সময় যথেষ্ট সময় সুযোগ পাবেন বলে আমার মনে হয়। এবং রাজশাহীতে যদি আপনি খেলেন, আপনি যদি রাজশাহীর প্লেয়ার হন, তাহলে এই জিনিসটা আপনার বেশি করে মনোযোগী হওয়া উচিত আমার মনে হয়, যে নিজস্ব যে বিষয়টা, যে আমি সুযোগ পেলে আমি যেন এমন কিছু করতে পারি যাতে করে সবার নজর আমার দিকে আসে। এবং পার্সোনালি আপনি যদি ওটা করতে পারেন তাহলে আপনার দলও কিন্তু লাভবান হবে। রাজশাহীকে নিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন, যেখানে একটা সবচেয়ে আমার কাছে যে জিনিসটা মানে বড় প্রশ্ন মনে হচ্ছে যে আপনি দেখুন তাদের যদি বোলিং অ্যাটাকে দেখেন, আপনি তাসকিন ছাড়া বড় কেউ নেই যাকে আপনি রিলাই করবেন বা ভরসা করবেন। বিদেশি কেউ নেই। আপনি লাহিরুস আমার কোন ছিল, একটা ম্যাচ খেলেছে, সেও ওই মানের পেসার না। 4 ওভার 68 রান দিয়ে তিনি বা 64 রান দিয়ে তিনি সাইড বেঞ্চে বসে আছেন। আপনার কাছে কি মনে হয় যে ফ্র্যাঞ্চাইজি কেন তাদের এই জায়গাগুলো নিয়ে চিন্তা করছে না, বা আসলে চিন্তা করলেও ওই প্রতিফলনগুলো দেখা যাচ্ছে না? আপনি কেন ব্যাকআপ অপশন বা আপনার এমন একজন পেসার, বিদেশি পেসারকে নিয়ে আসতে পারতেছেন না যে আপনাকে তাসকিনের সাথে বোলিং করবে? কারণ আপনার তো এই সুযোগগুলো আছে, আপনি তো ইচ্ছে মতো বিদেশি নিয়ে আসতে পারেন। রাজশাহীর এই দলটা কেন কি করতেছে, এসব হাজারটা প্রশ্ন বের করা যাবে, এসব হয়তোবা চাঁচাছোলাভাবে উত্তরও দেওয়া যাবে, বাট ক্যামেরার সামনে এভাবে পুরো দুনিয়ার সামনে বলাটা সম্ভবত ঠিক নয়। আমার এভাবে বলা ঠিকও হবে না। বাট হ্যাঁ, বেসিক কিছু জিনিস যদি আপনি না করেন, তাহলে একেবারে যেই মানুষটা চায়ের দোকানে বসে খেলা দেখে সেই মানুষটা প্রশ্ন তুলবে যে তাসকিন বাদে কেউ নাই কেন, বা এই যে শফিউল ডেইলি দিন মার খাচ্ছে, এরপরও শফিউলই কেন খেলছে। তার চেয়ে বড় কথা, এই বয়সে শফিউলকে আপনি কেন পিক করেছেন দল থেকে? সো নানা ধরনের প্রশ্ন। অনেকগুলো ইয়াংস্টার আপনি চাইলে পিক করতে পারবেন। এনসিএল এ যখন পারফরমেন্স দেখেছেন, আপনি যখন এনসিএল এর পারফরমেন্সের পরে কিন্তু আপনাকে 3-4টা সুযোগ ছিল যে আপনি কাকে দলে নেবেন। আপনি এমন কিছু ক্রিকেটার, আমি নাম না বলে, যাদের বয়স 35, 36, 37, আপনার ঘর এলাকার ছেলে বা এই সেই বলে হয়তো আপনি দলে নিয়েছেন। তার চেয়ে তো আপনি বেশ কিছু ইয়াংস্টার পেসারকে নিতে পারেন। আমরা এনসিএলে দেখেছি আহমেদ শরীফ বা ইরফান হোসেন, তারপর আল ফাহাদ বা আন্ডার-19 যে ফাহাদ ছিলেন, তাকেও আমরা ভালো পারফরমেন্স করতে দেখেছি। আরেকটা পেসার আছে শফিকুল ইসলাম, বাহাতি পেসার শফিকুল ইসলাম, খুব সম্ভবত তিনিও খুব সম্ভবত কোনো দলের নেই, আমরা যদি ভুল না করে থাকি। আপনি তো এদের পিক করতে পারেন। আপনার তো অপশন আছে। আপনি যদি বিদেশি আনতে না পারেন, আপনার যদি টাকা না থাকে, আপনি তো এগুলো পিক করতে পারেন। অবশ্যই পিক করতে পারেন। এবং আপনার যদি জেতার ইচ্ছা থাকে বা টুর্নামেন্টে ভালো করার ইচ্ছা থাকে, টুর্নামেন্টে প্রতিপক্ষকে টাফ টাইম উপহার দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে এখনও নানাভাবে আপনি আপনার দলটাকে শক্তিশালী করতে পারেন। এখনও এমন বেশ কিছু পেসার আছে যারা শফিউলের চেয়ে ভালো করবেন বা মোহর শেখের চেয়ে ভালো করবেন, কিন্তু তাদের রাজশাহী কেন দলে নিচ্ছে না এটা তো তারাই ভালো জানে। বাট আমার কাছে এখন যা মনে হচ্ছে সেটা হলো যে সম্ভবত মালিক পক্ষ বলুন বা ম্যানেজমেন্ট বলুন, তাদেরও কিছু সীমাবদ্ধতা আছে, অথবা টুর্নামেন্ট
টুর্নামেন্টে জেতা তাদের মেন প্রায়োরিটি নয়, হয়তো বা যেমনটা আমরা ছোটোবেলা থেকে শুনছি, জেতা নয় অংশগ্রহণই বড় কথা। রাজশাহী সম্ভবত ওই নীতিতেই মেনে চলছে। আমরা একটু দিনের প্রথম ম্যাচটা নিয়ে কথা বলতে চাই। আজকের দিনে মনে হয় যে সবচেয়ে হাইলাইটিং ম্যাচ বা সবচেয়ে মানে মজার একটা ম্যাচ ছিল, যেটা দেখে মানুষ আনন্দে পেয়েছে। মনে হচ্ছে একদম T20 সুলভ যে ম্যাচ দরকার। আমরা গতকাল বা পরশুদিন আলোচনা করছিলাম যে উইকেট নিয়ে আমরা অনিশ্চয়তা, যে আপনি বলছিলেন যে কেমন হবে আচরণটা, কেমন দেখলেন উইকেট? আজকে দুটো ম্যাচ দেখলেন, দুটো ম্যাচে আপনি উইকেটটা নিয়ে স্যাটিসফাইড কিনা? অবশ্যই উইকেট খুবই ভালো ছিল, এবং উইকেট এত ট্রু উইকেট ছিল, বোঝা যাচ্ছিল বল যেভাবে পড়ছে ওভাবে ব্যাটে আসছে। ব্যাটাররা খুব বেশি শট খেলতে পারছে, ভয় পেতে হচ্ছে না, বাউন্স নিয়ে আলাদা করে দুশ্চিন্তা করতে হচ্ছে না, এবং উইকেট এত ভালো উইকেট ছিল যে আমি ফার্স্ট ম্যাচের ফার্স্ট 10 ওভার দেখার পরেই আই প্রেডিক্টেড যে কেউ না কেউ একটা সেঞ্চুরি করবে, এবং সেঞ্চুরি হয়েছে। তো সব মিলিয়ে সিলেটের ফার্স্ট দিনের অ্যাটমসফিয়ার দুর্দান্ত ছিল, পিচ ভালো ছিল, আউটফিল্ড দেখতে সুন্দর লেগেছে, এবং NCL T20-তে যেহেতু সিলেটে একদমই দর্শক ছিল না, আমার একটা ভয় ছিল যে দর্শক হবে কিনা। সিলেটের প্রথম দিনের খেলায় দর্শকও মোটামুটি ভালোই হয়েছে। সব মিলিয়ে BPL লুকড বেটার ইন সিলেট দেন ঢাকা। ঢাকার 4 দিনের চাইতে সিলেটের একদিন দেখতে ভালো লেগেছে। সিলেটে সবসময় আসলে দর্শকদের একটা বড় আলাদা চাহিদা থাকে, যেহেতু তাদের একটা হোম সাইড লাস্ট 2-3 বছর ধরে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে হোম সাইডে অনেকগুলো খেলা থাকে, তাদের ওই ক্রাউডটা অনেক বেশি দেখা যায়। যে জিনিসটা আমার প্রশ্ন, যে সিলেটের যে ক্রাউড সাপোর্টটা, সেই সাপোর্টটা কি দল হিসেবে আসলে ক্রাউডদের করতে পারছে, বা ক্রাউডদের সেই স্যাটিসফ্যাকশনটা দিতে পারছে কিনা? কারণ আপনি আজকে 205 রান করেছেন, সেই ম্যাচও আপনাকে হারতে হয়েছে। আপনি 205 রান করার পরেও কেন হারবেন? আপনি আসলে কালকেও আপনি বলছিলেন যে ক্যাপ্টেন্সি একটা বড় ইস্যু, সেই কারণে কি হারায় কিনা? কারণ ক্যাপ্টেন নিজেও 3 ওভার 50 রান দিয়েছেন। 205 রান করেও আপনি হারতে পারেন, বা হারাটা অবাক করার বিষয় না। অবাক করার বিষয় হলো সিলেট আরিফুল সহ মাত্র 5 জন বোলার নিয়ে খেলতে নামছে। দ্যাটস নট হাউ ইউ ডু থিংস। আই মিন T20-তে 6 জন বোলার রাখতেই হয়, যে কোনো একজনের খারাপ সময় যেতে পারে। সেখানে আপনি আরিফুল, যিনি একজন অপশনাল বোলার, তাকে সহ 5 জন রেখেছেন। সো এই টিম সিলেকশনটা আমার একটু প্রশ্ন, বা আমার মনে প্রশ্ন তুলেছে। টিম সিলেকশনটা একটু অন্যরকম হতে পারতো। এবং এখানে আরও একটা যেটা মজার বিষয় আছে, সেটা হলো যে সিলেট দলে কিন্তু নাহিদুলও আছে। হ্যাঁ, এবং নাহিদুল বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের বড় নাম। DPL-এ তিনি প্রতিবার ভালো ভালো দলে খেলেন, এবং BPL-এ প্রতিবার তিনি দল পান, প্রতিবার তিনি ভালো করেন। এখন দেখুন, আরিফুল আর নাহিদুল দুজনের রোলও কিন্তু অনেকটা একই রকম, দুজনের খেলার পজিশনও অনেকটা একই রকম। একজন স্পিনিং অলরাউন্ডার, একজন পেস বোলিং অলরাউন্ডার। কিন্তু আমি শিওর আপনি আমার সাথে একমত হবেন যে বোলার হিসেবে আরিফুলের চাইতে নাহিদুল বেশি সাকসিড করার কথা। আপনি যদি অন্ততপক্ষে লাস্ট 4 বছর আপনি যদি BPL দেখেন, প্রত্যেকটা BPL টিম যারাই তাকে দলে নিয়েছে, আপনাকে অবশ্যই শেখ মাহিদির মতো একটা রোল প্লে করেন। তিনি পাওয়ার প্লেতে 2 ওভার বল করবেন, 4 ওভারে 15, 20 বা 17, 18 রান দেবেন, আপনি পুরো ম্যাচটা ঘুরিয়ে দেবেন। আপনি যেটা বললেন যে অবশ্যই একমত না হওয়ার কোনো আসলে কারণ অবশ্যই। তো সেটাই বলছিলাম যে নাহিদুল বেটার বোলার আরিফুলের চেয়ে। আরিফুল হয়তো বা নাহিদুলের চাইতে ব্যাটিংয়ের দিক দিয়ে একটু এগিয়ে থাকে, কিন্তু সিলেট দলের দিকে যদি আপনি তাকান, আপনার ব্যাটসম্যান দরকার নেই না। জাকের আলী অনেক পর্যন্ত, এবং জাকের আলী অনেক, অ্যারন জোন্স, জাকির হাসান, মানসি, স্টার্লিং, রনি তালুকদার, 6 জন ব্যাটার, 6 জনই দুর্দান্ত স্ট্রাইক রেট নিয়ে খেলেন, ভালো খেলেন। সেক্ষেত্রে 7 নম্বরে আরিফুল ব্যাট করতে নামছে নাকি নাহিদুল ব্যাট করতে নামছে, খুব বেশি এফেক্ট কিন্তু ফেলবে না। কারণ তার পিছনে কিন্তু আপনি তানজিম হাসান সাকিবকে খেলাচ্ছেন। এক্স্যাক্টলি, সাকিবও ব্যাটিং পারেন, কিন্তু আরিফুলের চাইতে নাহিদুল ভালো বোলার। নাহিদুল একাদশে থাকলে ভালো ডেলিভার করবে, কিন্তু আপনি নাহিদুলকে খেলাতে পারবেন না, কারণ আরিফুল আপনার ক্যাপ্টেন। সো এই কারণে আমি প্রথম দিন থেকেই বলতেছি, সিলেটের ক্যাপ্টেন্সি চুজিংয়ের যে তাদের ওয়ে ছিল, যে কোচরা অ্যানোনিমাসলি ভোট দিয়ে ক্যাপ্টেন চুজ করছে, এইটা একটা রিডিকুলাস, হাস্যকর একটা ওয়ে। এরপরে তাকে ক্যাপ্টেন্সি দেওয়ার সিদ্ধান্তটা আমার মনে হয় না সঠিক সিদ্ধান্ত, এবং তাকে ক্যাপ্টেন্সি দেওয়ার ফলে ওই যে ক্যাপ্টেন্সি পয়েন্ট অফ ভিউ থেকে তো ভুল হচ্ছেই, একাদশ চুজিংয়েও আপনি সঠিক কম্বিনেশনটা নিতে পারছেন না, বাধ্য হয়ে খেলাতে হচ্ছে। মানে যেটা গতবার যেমন আপনার মাশরাফির ক্ষেত্রে ব্যাপারটা যেরকম হচ্ছিল, যে আপনার 4-5টা ম্যাচ তিনি খেলেছিলেন খুব সম্ভবত, বা 5-6টা ম্যাচ তারা হেরেছিল টানা। মাশরাফি পারফর্ম করতে পারছেন না, না ব্যাটিংয়ে না বোলিংয়ে পারফর্ম করতে পারছেন না, কিন্তু আপনাকে বাধ্য হয়ে খেলাতেই হচ্ছিল। আপনি আবার সেই রোলটাই প্লে করছেন এই মুহূর্তে এসে।
আরিফুল হয়তো গতবার তিনি ম্যাচ খেলেছিলেন, 8-9টা ম্যাচ খেলেছিলেন এই সিলেটের হয়েই, 119 রান করেছিলেন, একটা মনে 50 করেছিলেন। আপনি এমন একজনের উপর রিলাই করছেন, ক্যাপ্টেন দিচ্ছেন, এটা আসলে আমি জানি না তারা আসলে কী ভেবে সিদ্ধান্ত নিয়েছে। আমি যেটা জানতে চাইবো যে আপনি আজকে সিলেটের ব্যাটিংটা যদি দেখেন গত ম্যাচের তুলনায়, গত ম্যাচ কিন্তু 140 বা 35 রানের একটা টার্গেট ছিল বা 50 রানের টার্গেট ছিল, সেইটা তারা চেস করতে পারেনি। আজকে যখন ভালো উইকেট পেলো তারা খুব ভালো ব্যাটিং করলো, বিশেষ করে আপনি অ্যারন জোন্স এবং জাকির আলী অনেক যেভাবে শেষ করলো, আপনার কাছে মনে হয় কি না যে জাকির হাসান আর একটু বেটার ওয়েতে ব্যাটিং করতে পারতো? উইকেট যেহেতু সহজ হচ্ছিল, কারণ তিনি জাকির আলী কিন্তু ব্যাটিংয়ের টাইম পাচ্ছিলেন না বা ওই সময়টা পাচ্ছেন না ব্যাটিং করার জন্য, তিনি মাত্র 5টা বা 6টা বল খেলেন। না, এখন পরে কে আছে তার কথা চিন্তা করে আমি যে চোখ বন্ধ করে হাঁকাবো এভাবে আসলে টি-20 হয় না। জাকির হাসান খারাপ খেলেননি আমার মনে হয়, ঠিকঠাকই খেলেছেন। শেষের দিকে তিনি আসলে জানতেন, বা সিলেটের শুরুর দিকের ব্যাটাররা জানতো যে শেষের দিকে অ্যারন জোন্স বা জাকির আলী তারা 2, 4টা, 5টা, 6টা বল পেলেই ড্যামেজটা করে দিতে পারবে, সেটাই হয়েছে। বরং আমি যেটা বলবো, সিলেটের আজকে যে ব্যাটিং লাইন আপ দেখলাম, টুর্নামেন্টের অন্যতম ভয়ঙ্কর ব্যাটিং লাইন আপ এটা কিন্তু হতে পারে। আপনি যদি দেখেন রনি তালুকদার যেদিন খেলে দিবেন ওই দিন বোনাস, মানজি পিটাবে শুরুর দিকে। 3 নম্বরে জাকির হাসান এসে অ্যাঙ্কর রোল প্লে করবেন, তিনিও মোটামুটি 130-এর উপর স্ট্রাইক রেটে খেলতে পারলে গুড। পরে স্টার্লিং মারতে পারেন, অ্যারন জোন্স মারতে পারেন, জাকির আলী অনেক মারতে পারেন, 7 নম্বরে আপনার ক্যাপ্টেন আরিফুল মারতে পারেন। সব মিলিয়ে দলটার ব্যাটিং লাইন আপ অন্যতম ভয়ঙ্করতম ব্যাটিং লাইন আপ হতে পারে। খালি বোলিংয়ের যে ইস্যুটা, সঠিকভাবে দলকে পরিচালনা, বোলিংটা তো মানে সলভ করতে হবে। আপনি যদি দেখেন যে তানজিম হাসান সাকিব, তিনি 4 ওভারে 23 রান দিয়েছেন। রিস টপলিউ ওই প্রথম ম্যাচটাতে ভালো বোলিং করেছিলেন। আপনার আলামিন হোসেন, নিহাতুজ্জামান, 4টা খুব জেনুইন ভালো বোলার। এইটা যে ওই ক্যাপ্টেনের কথা বলছেন যে ইউজ করতে না পারা, ব্যবহার করতে না পারা, ওইটাই সবচেয়ে বড় ইস্যু। যে আপনার 4টা, ঠিক আছে আপনি একটা বোলিং অপশন নাও থাকতে পারে, অনেক সময় নাই থাকতে পারে, কিন্তু আপনি সেটা তো অন্য কোনোভাবে ব্যবহার করতে পারেন, সেইটা করতে পারছেন না বলে কি এইভাবে আপনি 205 রান করে হারতে হচ্ছে? তাই তো মনে হচ্ছে। আর তার চেয়ে বড় কথা কি, স্পিনার আপনি টি-20-তে, বাংলাদেশে টি-20 খেলা হলে আপনার 2জন স্পিনার রাখা ভালো। নিহাত ভালো বোলিং, মানে মোটামুটি যা করতে পারছেন করছেন, কিন্তু একজন স্পিনার একাই আসলে পারেন না আটকাইতে। 2 নম্বর ব্যাপার, আপনার বোলিং অপশন 5টার উপর লাগবে। আপনি যদি রংপুরের দিকে তাকান, 6-7টা বোলিং অপশন অনেক। যে দল ভালো করছে আপনি দেখেন, টেবিলের টপ 3টা দল রংপুর, বরিশাল, খুলনা, 3টা দলই প্রতিটা ম্যাচে 6 জন, 7 জন, 8 জন করে বোলিং করিয়েছে। কারণ এই যে এবার পুরাপুরি ব্যাটিং পিচ হচ্ছে, যে কোনো একটা বোলারের দিন খারাপ যাবেই, ওই বোলারের জায়গাটা পূরণ করার জন্য আপনার অন্য একজন বোলার লাগবে। তাই এখানে টিম সিলেকশনে, ক্যাপ্টেন্সির সিদ্ধান্ত টেকিংয়ে, কোচের সিদ্ধান্ত টেকিংয়ে অনেক ক্রিটিক্যাল হতে হবে এবছর আমার মনে হয়। আমরা যদি একটু রংপুরে ব্যাটিংটা নিয়ে কথা বলি, অ্যালেক্স হেলস প্রথম 2টা ম্যাচে রান পাচ্ছিলেন না, পরে ম্যাচটাতে 49 একটা ইনিংস খেলেছিলেন। আপনিও বলছিলেন যে তিনি ওই ফ্লোটা পেয়েছেন, তাকে নিয়ে আসা হয়েছে যে তিনি যে ম্যাচটা খেলবেন প্রতিপক্ষের ড্যামেজ করে দিবেন। আজকে সেই ড্যামেজটা করতে পেরেছেন। আপনি অ্যালেক্স হেলসকে নিয়ে বলবেন, কিন্তু পাশাপাশি আপনি যেটা বলবেন সেটা হচ্ছে যে সাইফ হাসানের ব্যাটিংটা এই সিজন আপনি কেমন দেখছেন? আপনি তো সবসময় তাকে ডিপিএলে খেলতে দেখি আমরা, আপনি নিজেও খুব ভালো করেই দেখেন, তার ব্যাটিংটা কেমন লাগছে? আপনি খুব বেশি সারপ্রাইজ কিনা? সারপ্রাইজিং না, আমি একটা কথা সবসময় বলি যে সাইফ হাসান ইজ আ বেটার হোয়াইট বল ক্রিকেটার দেন হি ইজ ইন রেড বল। কারণ সাইফ হাসানের আপনি যদি খেলা দেখেন, তার হ্যান্ড আই কোঅর্ডিনেশন কিন্তু দুর্দান্ত। পা খুব একটা নড়ে না সাইফ হাসানের, বীরেন্দ্র সেবাগেরও পা নড়তো না, জায়গায় দাঁড়ায় ধাপ 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 বল পিটাইতো। সাইফ হাসানের খেলার ধরনও কিন্তু একই রকম, বল দেখে আর ব্যাট চালায়। এবং সাইফ হাসানের জন্য পুরো বছরটাই কিন্তু দুর্দান্ত, মানে ভালো গেছে, দুর্দান্ত না গেলেও ভালো গেছে। গত বছর কারণ হ্যাঁ, গত বছর ডিপিএল এর প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কিন্তু সাইফ হাসান ছিল। এরপরে উনি এমার্জিং এশিয়া কাপে ওমানে খেলতে গেলেন, ওখানেও একটা ম্যাচ সম্ভবত খুবই ভালো করেছিলেন। তারপরে জিএসএল এ কি গেছিলেন, জিএসএল এও গেছিলেন, খেলেছেন, ভালো খেলেছেন। এবং রংপুরে যাওয়ার পরে তাকে একটু অন্যরকম মনে হচ্ছে। তাকে একটু, গতবার ঢাকাতেও তিনি কিন্তু দুই একটা ভালো ইনিংস খেলেছিলেন, কিন্তু মানে ব্যাপারটা হবে কি, ধরুন আপনি আইপিএলের হিসাব দিয়ে বুঝাই তাহলে দর্শক ভালো বুঝবে। ধরুন আপনি পাঞ্জাবে খেলছেন, আপনি চেন্নাই খেলছেন, চেন্নাই খেললে আপনার কলারটা অটোমেটিক্যালি উঁচু হয়ে যাবে। বিপিএলে সেম জিনিসটা হয় রংপুরের ক্ষেত্রে। যখন আপনি রংপুরের দলে খেলবেন, রংপুরের কোচ, ক্যাপ্টেন, ম্যানেজমেন্ট আপনাকে ওই ভরসাটা দিবে
তোমার কাউকে ভয় পাওয়ার সেটা তো দরকার নেই, আজকে তুমি কথা তোমার মতো বলেছে করে আজকে প্রেসে যখন খেলো। আসছে। আমি শুনিনি, আর আমি একটু আপনাদের সবিদার্থে বলি, যেটা হচ্ছে যে তিনি বলেছেন যে আমি যেহেতু তাদের দলটারে মানে শেখ জামালরে ভালো খেলেছিলাম, তারা আমার উপর আস্থা রেখেছে, আমাকে সে বিশ্বাসটা করেছে, আমি এবং তাদের প্রতি কৃতজ্ঞ। এক্স্যাক্টলি। এবং আপনি যদি শেখ মেহেদীকে দেখেন লাস্ট 2-3 বছরে তারও চলন বলন বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে, কারণ পেছনে রংপুর রাইডার্স নামে একটা বড় শেল্টার আছে। সো রংপুর রাইডার্স দলের মানে প্রত্যেকটা প্লেয়ারের ভেতর থেকে একেবারে সেরাটা বের করে আনতে পারে। সাইফ হাসান তার সেরাটা দিচ্ছেন, গত বিপিএলও তিনি মোটামুটি ভালো করেছিলেন, বাট যখন আপনার দল 8 নম্বরে থাকবে তখন আপনার পারফরমেন্স নিয়ে কথা হবে না। এবার রংপুর উপরের দিকে থাকবে আই এম শিওর, এবং সাইফের এই ইনিংসগুলো নিয়ে, সাইফের পারফরমেন্স নিয়েও কথা হয়। মানে 4টা ইনিংসে কিন্তু একটা 40, একটা 62, একটা 80, মানে নর্মালি আপনি আমরা ধরেন টি-20তে যে ধরনের ম্যাচগুলো চাই, আপনি ম্যাচ শেষ করে আসবেন। আগের ম্যাচেও তিনি 62 রান ইনিংস খেলে ম্যাচটা শেষ করে এসেছেন, আজকেও প্রায় শেষ করে এসেছিলেন, আপনি সেঞ্চুরি পেতে পারতো। এই হচ্ছে তার ব্যাটিং। এখন হেলস কিনে যদি বলতেন একটু শেষ করবো আমরা, আপনি হেলসের আরও 2টো ম্যাচ খেলবেন তিনি। হেলস একবারের জন্য আজকের ইনিংসটা পুরোটাই দেখছি, একবারের জন্য মনে হয়নি যে তিনি আউট হতে পারেন। মানে যেমন পিচ ছিল একেবারে খুবই উপভোগ করে খেলেছেন। তার মানে এক একটা শট দেখে মনে হয়েছে যে একজন বিশ্ব চ্যাম্পিয়নের মারা শট এগুলো, সোজা কথা। হেলসের ক্ষেত্রেও রংপুরের ব্যাপারটা কি, হি অলসো ওনস দিস টিম। রংপুরের সাথে হেলসের সম্পর্ক তো বেশ কিছু আগে থেকে, অনেক আগে থেকে। তো আমি কদিন আগে যে বলছিলাম যে অনেক বিদেশি ক্রিকেটার আসবে, দেখবেন এই দলে খেলে যাবে, এই দলের নামও জানে না। হেলসের সাথে রংপুরের সম্পর্কটা এর চেয়ে অনেক বেশি, এবং সম্ভবত যেভাবে দায়িত্ব নিয়ে হেলস খেলেন বা যেভাবে একটা যেটা আমি যতটুকু জানি আর কি, যে হেলসের এজেন্ট কিন্তু ঢাকা ক্যাপিটালসের সঙ্গে চুক্তি করে ফেলেছিলেন, মানে এজেন্ট। আর সেই চুক্তি মোটামুটি সবই হয়ে গেছিলো, ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকেও সেই কাগজপত্রগুলো তাদেরকে দেওয়া হয়েছিল। কিন্তু যখন হেলসের কাছে রংপুরের কাছ থেকে ফোন গেছে, তখন তিনি বলেছেন নো ঢাকা ক্যাপিটালস, ইটস রংপুর রাইডার্স। ওই তো হেলস যেভাবে দলটাকে আপন করে নিচ্ছেন, বা সাইফ হাসানের সাথে হেলসের যখন জুটি হয়, সাইফকে যেভাবে হেলস সাইফের সাথে বারবার কথা বলেন বা যেভাবে তাকে গাইড করেন, এটাও কিন্তু বোঝা যায় যে হেলস নিজেকে ওই দলের একজন সদস্য মনে করেন, ওই দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য মনে করেন, এবং দলকে তার ডেলিভার করতে হবে এটা তার দায়িত্ব বলেই তিনি মনে করেন, এবং সেই দায়িত্বটা তিনি ঠিকঠাক মতোই পালন করছেন। এবং আমি যদি ভুল না হই, সাইফও সম্ভবত বলেছেন যে হেলসের সাথে ব্যাটিং করলে তার জন্য কাজটা ইজি হয়ে যায়। সুতরাং হেলস রংপুরের একজন পুরাতন প্লেয়ার হিসেবে যা যা করার নিজ কাঁধে দায়িত্ব তুলে নিয়ে সেভাবেই খেলছেন, সেভাবে অন্যদেরও গাইড করছেন বলে আমার মনে হয়। ফয়সাল ভাই, আপনাকে ধন্যবাদ। আগামীকাল 2টো ম্যাচ আছে, তারপর অবশ্যই আমরা কথা বলবো। দর্শক, আগামীকাল আরও 2টো ম্যাচ আছে, এবং ওই 2 ম্যাচ শেষে আমরা অবশ্যই আবার কথা বলবো, আপনাদেরকে আমাদের পার্সপেক্টিভগুলো বা আমাদের কথাগুলো জানানোর চেষ্টা করবো। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গে থাকুন।